শুভ সকাল। আমি অখিল চন্দ্র মণ্ডল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে সেন্টেন্স নিয়ে, অর্থাৎ বাক্য নিয়ে। তো সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো সেন্টেন্সকে আমরা বলার ভঙ্গিমা অনুসারে যে 5টা অংশে ভাগ করা হয় তা থেকে শুরু করে বিস্তারিত আমরা চেষ্টা করব সেগুলো আলোচনা করার জন্য। তো সেন্টেন্সগুলো আমরা এখন দেখে নেব। যেহেতু নবম শ্রেণীর ক্লাস, সেখানে তো আর সেন্টেন্স কীভাবে সেটা আর দেখানো হয়তো প্রয়োজন নাই, সেহেতু আমি শুধু ক্লাসিফিকেশনগুলো থেকে শুরু করব। তো সেন্টেন্স অ্যাসার্টিভ, সেন্টেন্স, ইন্টারোগেটিভ, সেন্টেন্স, imperative, সেন্টেন্স, অপটেটিভ, সেন্টেন্স, আর হচ্ছে এক্সক্লামেটরি। এই 5টা ভাগে সেই সেন্টেন্সগুলোকেও ভাগ করা হয়। বচনভঙ্গি বা বলার ভঙ্গিমা অনুসারে সেন্টেন্সগুলোকে 5টা অংশে ভাগ করা হয়। সেই 5টা ভাগ আমি এখানে লিখছি আজকে। সেগুলো হচ্ছে অ্যাসারেটিভ, বর্ণনামূলক বা সাধারণভাবে বলা যেটা হয়। নাম্বার বিতে লেখা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা দ্বারা শুধু প্রশ্ন করা হয় বা কারো কাছ থেকে কিন্তু জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। নেক্সট লেখা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স থেকে আমরা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধের কথাটা জানতে পারি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরটাই লেখা হয়েছে অপটেটিভ, যেটা দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয়, সেই সেন্টেন্সটা। আর লাস্টের যে সেন্টেন্সটা লেখা হয়েছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই 5টা ভাগ বলার ভঙ্গিমা অনুসারে সেন্টেন্সগুলোকে এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো এই 5টা ভাগকেও আবার আমরা দেখব যে কিভাবে সেগুলোকে আমরা চিনতে পারি। হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, সেটা নিয়ে আমরা এখন হয়তো একটু আলোচনা করব। আরও কথা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যে 2টা অংশে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যতটুকুন আমি জানি সেটাই বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2টা অংশে ভাগ করা হয়েছে। এর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটাকে বলা হয় হ্যাঁ বোধক বা স্বীকার করা, আর একটা হচ্ছে নেগেটিভ, যেটা হচ্ছে অস্বীকার করা।
তো এর একটা আমি লিখছি এখন অ্যাফারমেটিভ। অ্যাফারমেটিভ হচ্ছে স্বীকার করা। স্বীকার করা। I write a poem. আমি একটা কবিতা লিখি। সেন্টেন্সটা লেখা হলো যে আমি একটা কবিতা লিখি। সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভের একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাফারমেটিভ, স্বীকার করা হয়েছে এটা। আর একটা পার্ট হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভটা হচ্ছে অস্বীকার করা। অস্বীকার করা। তো I do not write a poem. তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুইটা পার্ট, সেই দুইটা পার্ট দেখানো হলো। প্রথমটা লেখা হয়েছে অ্যাফারমেটিভ, যার মিনিংটা হচ্ছে এখানে স্বীকার করা। নেক্সট হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে অস্বীকার করা। তো স্বীকার করাটা আমরা এখানে দেখলাম, আই রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখি। আর নেক্সট এক্সাম্পলটা ওইটাতেই লেখা হয়েছে নেগেটিভ আকারে, আই ডু নট রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখি না। অস্বীকার করা হয়েছে। তো অস্বীকার যেটা করা হয়েছে সেটাই হচ্ছে নেগেটিভ, আর যেটা স্বীকার করছে সেটা হচ্ছে অ্যাফারমেটিভ। তো অ্যাফারমেটিভ যে সেন্টেন্সগুলো, সেইগুলো চেনার পরিস্থিতি হচ্ছে প্রথমেই সাবজেক্ট থাকে, তার ঠিক পরেই মেইন ভার্ব দেওয়া হয়। অথবা অনেক সময় দেখা যায় যে টেন্স অনুসারে, অ্যাকর্ডিং টু টেন্স অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের টেন্স অনুসারে দেখা যায় যে সাবজেক্টের ঠিক পরেই অনেক সময় হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্বটা লেখা হয়। এই ক্ষেত্রে তাই লেখা হয়েছে আই রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখি বলা হয়েছে, স্বীকার করা হয়েছে। আর নেক্সট এক্সাম্পলটা ওইটারই নেগেটিভ কথা লেখা হয়েছে আই ডু নট রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখি না, যেটা অস্বীকার করা হয়েছে। এখন আমরা এই সেন্টেন্সটা সম্পর্কে তো আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটা অংশে ভাগ করছে। তার একটা দেখলাম আমরা অ্যাফারমেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। আর অ্যাফারমেটিভ সেন্টেন্সটা আমি দেখাইছি এখানে যে সাবজেক্টের ঠিক পরেই, আমি আবার একটু এক্সাম্পলগুলো দিয়ে দেখাচ্ছি এখানে। She has taken some books. এখানে আমি দেখলাম যে যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার প্রমাণটা হচ্ছে প্রথমে সাবজেক্ট লেখা হয়েছে, সাবজেক্টের ঠিক পরেই একটা হেল্পিং ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, নেক্সট আসছে হচ্ছে মেইন ভার্বটা। তো আমাদের এটা জানা আছে যে সাবজেক্টের পরেই যদি ভার্ব থাকে তো সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো অ্যাফারমেটিভ সেন্টেন্স। তো সাবজেক্টের পরে এই সেন্টেন্সে আমরা দেখলাম সাবজেক্টের পরেই হ্যাজ লেখা হয়েছে অ্যাজ এ হেল্পিং ভার্ব অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট লেখা হয়েছে মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সাবজেক্টের পরেই এটা ভার্ব আসছে, সেই জন্য এটা অ্যাফারমেটিভ করা হয়েছে। আর এটারই আমরা নেগেটিভ যে সেন্টেন্সটা সেটা আমি এখনই দেখাচ্ছি। শি হ্যাজ নট টেকেন সাম বুকস। নেগেটিভ সেন্টেন্সটা, আর নেগেটিভ সেন্টেন্সগুলো আমরা দেখতে পাই যে সাবজেক্টের ঠিক পরে হেল্পিং ভার্ব, যে কোনো টেন্সেরই হতে পারে, যে সাবজেক্টের পরেই হেল্পিং ভার্ব আসবে, তারপরেই নট দেওয়া হবে, এরপরে স্ট্রাকচারে যেটা চলতে থাকে। তো নেগেটিভ শব্দটা আমরা দেখতে পাবো যে সাবজেক্টের ঠিক পরেই একটা হেল্পিং ভার্ব, তার ঠিক পরেই একটা নেগেটিভ শব্দ দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলি হবে নেগেটিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ যে দুইটা পার্ট, সেই দুইটা পার্ট আমি এখন দেখালাম। তো এখন আমি আবার যাব নেক্সট সেন্টেন্স, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা
ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রশ্নবোধক। তো এই প্রশ্নবোধক সেন্টেন্সগুলো এখন কিভাবে আমরা চিনতে পারবো আর কি, হাউ ক্যান উই আইডেন্টিফাই আর হাউ ক্যান উই নো দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর কিভাবে চেনা যায় সেটা দেখছি। ডু ইউ প্লে ফুটবল? আমরা একটা সেন্টেন্স এখানে দেখলাম, এই সেন্টেন্সের শেষে ইন্ট অফ দ্য সেন্টেন্স এ সাইন অর ইন্টারোগেটিভ সাইন ইজ ইউজড। এই সেন্টেন্সটার শেষে আমরা দেখলাম একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। সো দিস সেন্টেন্স ইজ কল্ড ইন্টারোগেটিভ। এই জন্যই সেন্টেন্সটাকে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা আরও চেনার পরিচিতি হচ্ছে যে মেইন ভার্বের ঠিক আগে সাবজেক্ট থাকবে, আর এই সাবজেক্টের ঠিক আগে যদি হেল্পিং ভার্ব দেওয়া হয় তাহলে সেই সেন্টেন্সগুলোর নামকরণ করা হবে ইন্টারোগেটিভ। কথাগুলো আমি আবারও বলছি, ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো তাকে চেনার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে যে মেইন সিস্টেম টু নো দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স এ ইন্টারোগেটিভ or an interrogative sign is used in of the sentence। সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে। আর এই সেন্টেন্সগুলোতে দেখা যায় যে মেইন ভার্বের ঠিক আগে সাবজেক্ট অথবা সাবজেক্টের ঠিক আগে একটা হেল্পিং ভার্ব দেওয়া থাকবে। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা চিনতে পারি। নেক্সট আমরা দেখছি যে WH দেয়া, হোয়ার আর ইউ গোয়িং নাও। নেক্সট এক্সাম্পলটা আমরা দিলাম যে হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি কোথায় যাচ্ছ। এই সেন্টেন্সে WHগুলো ব্যবহার করা হয়েছে অ্যাট ফার্স্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে আমি দেখলাম যে এখানে WH লেখা হয়েছে, হোয়ার লেখা হয়েছে। আর হোয়ার ঠিক পরেই আবার সেই আগের যে সিস্টেম বা যে রুলটা, যে স্ট্রাকচারটা, সেটা এখানে দেওয়া হয়েছে যে ইন্ট অফ দ্য সেন্টেন্স অ্যান ইন্টারোগেটিভ সাইন ইজ ইউজড টু মেক দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করতে দেখলাম সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। আর সেই পূর্বের রুলটা অনুসারে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা মেইন ভার্ব এখানে লেখা হয়েছে। এ মেইন ভার্ব ইজ রিটেন হেয়ার। বিফোর দ্য মেইন ভার্ব এ প্রোনাউন ইউ ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। নেক্সট লেখা হয়েছে দ্য হেল্পিং ভার্বটা লেখা হয়েছে অ্যাজ এ হেল্পিং ভার্ব আর ইজ ইউজড হেয়ার অফ দ্য সেন্টেন্স। আর এই কী করা হয়েছে, এখানে সাবজেক্টের ঠিক আগেই আর একটা হেল্পিং ভার্ব আমরা দেখতে পাচ্ছি, এখানে আর লেখা হয়েছে। আর এই আর এর ঠিক আগে একটা WH লেখা হয়েছে প্রশ্নটা করার জন্য, হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ। তো এটাও আমাদের বোঝা হয়তো খুব যে একটা জটিল তা হওয়ার কথা না। যদি আমরা অ্যাটেনশান থাকি বা অ্যাটেন্টিভ থাকি তাহলে হয়তো এটা সহজ হয়ে পড়ে। যা আমি বলছি আগেও যে কোনো সেন্টেন্সকে চিনতে হলে কিছুগুলো এখানে পরিচিতি দেওয়া থাকে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিচিতি দেওয়া আছে, এই সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আর এই সেন্টেন্সের যে মেইন ভার্বটা দেওয়া আছে গোয়িং, তার ঠিক আগে একটা প্রোনাউন অ্যাজ এ সাবজেক্ট ইজ ইউজড ইউ হেয়ার অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এটা লেখা হয়েছে। আর ইউ অর্থাৎ সাবজেক্টের ঠিক পূর্বেই একটা হেল্পিং ভার্ব লেখা হয়েছে আর সেটার আরেকটা স্ট্রাকচারে আমরা দেখছি যে তার পূর্বে অর্থাৎ হেল্পিং ভার্বের পূর্বে অথবা অ্যাট ফার্স্ট অফ দ্য সেন্টেন্স অফ ইন্টারোগেটিভ হোয়ার ইজ ইউজড, এখানে আরেকটা শব্দ লেখা হয়েছে হোয়ারটা, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমরা দেখতে পেলাম। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর জন্য আমাদের যে WHগুলো সেইগুলোর যে কোনো একটা আমরা এখন দেখছি। হু, হুম, হুজ,
where, when, what, why, how, which, এই 9টা আমি এখানে যে WH এর শব্দ লিখলাম, এই শব্দগুলোর যে কোনো একটাই সেন্টেন্সের শুরুতে থাকলে তাহলে আমরা চিনতে পারবো সেন্টেন্সটা ইন্টারোগেটিভে লেখা হয়েছে। কি বলছি, যে এখানে 9টা শব্দ আমরা লিখলাম এই বক্সটার ভিতরে, হু, হুম, হুস, হোয়ার, হোয়েন, হোয়াট, হোয়াই, হাউ, হুইচ, 9টা শব্দ আমরা এখানে লিখছি। তো এই শব্দগুলো সর্বক্ষণের জন্য শুধু জানার জন্য বা কাউকে প্রশ্ন করার জন্যই ব্যবহার করা হয়। আর এগুলো সর্বক্ষণের জন্যই আমরা জানি যে সেন্টেন্সের শুরুতেই লেখা হয়, যেহেতু এখানে লেখা হয়েছে যে হোয়ার আর ইউ গোয়িং। যখনই আমরা সেন্টেন্সের শুরুতেই WHগুলো দেখতে পাবো তখনই বুঝতে পারবো যে সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভে লেখা হয়েছে। তো এখানে আর কোনো উপায়ের চেনার কিছু নাই, যেটুকুন ছিল সেটুকুন আমি এখানে বললাম, যে শুধু সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্বগুলো ব্যবহার করলেই সেটা বোঝা যাবে ইন্টারোগেটিভ, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। আর একটা উপায় আমরা দেখলাম সেখানে হচ্ছে যে WHগুলো 9টা শব্দ এখানে লিখছিলাম, সেই 9টা শব্দের যে কোনো একটাই সেন্টেন্সের শুরুতে দেওয়া থাকলে শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলো হবে ইন্টারোগেটিভ। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো চিনবার সবচেয়ে ভালো পরিস্থিতি যদি আমরা বাংলা মিনিংটা জানি তাহলে একটু সহজ হয়। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমাদের বাংলাতেই চেনা উচিত। সেখানে থাকবে বাংলাতে পরিস্থিতিগুলো দেওয়া থাকবে: আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। এইগুলো মিনিং বোঝা যাবে যখনই কোনো সেন্টেন্সের মিনিং থেকে যদি বোঝা যায় যে এই 4টার যে কোনো একটা আসছে, সেই সেন্টেন্সগুলোই হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে প্রথম যে কথাটা আমরা এখানে বাংলাটা লিখছি আদেশ, এই আদেশমূলক যে সেন্টেন্সগুলো সেইগুলো সর্বক্ষণের জন্য ভার্ব দিয়ে শুরু হয়। এখন আমি সেটাই দেখাচ্ছি। টেক ইট, রাইট দ্য কোশ্চেন। আমরা 2টা সেন্টেন্স এখানে লিখছি, সেখানে হচ্ছে টেক ইট এ লাও, বা এটা ধরো, এই কথাটা বলা হয়েছে এখানে। তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্সের শুরুতেই ভার্ব আছে। দ্বিতীয় যে সেন্টেন্সটা আমি লিখছি এখানে রাইট দ্য কোশ্চেন, প্রশ্নটা লেখো। এখানে প্রশ্নটা লিখতে কাউকে বলা হয়েছে, এখানে আদেশ করা হয়েছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর সবচাইতে বড় পরিচিতি থাকবে হচ্ছে মেইন যে ভার্বটা, সেই ভার্বটা। যখনই কোনো সেন্টেন্সে মেইন ভার্বটা সেন্টেন্সের শুরুতেই দেওয়া থাকবে, অ্যাট ফার্স্ট অফ দ্য সেন্টেন্স ইজ রিটেন মেইন ভার্ব অর স্টার্টিং দ্য সেন্টেন্স উইথ মেইন ভার্ব। যখনই দেখা যায় কোনো সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়, সেই সেন্টেন্সগুলোকে আমরা কী বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে কখনই আমরা দেখতে পাই না বা জানতে পাই না বা কোনো রুলে নাই যে মেইন ভার্বের ঠিক আগে কোনো সাবজেক্ট ব্যবহার করা হয়। তো এখানে তাই আমরা দেখলাম 2টা সেন্টেন্সে। এই ফার্স্ট এক্সাম্পলটা লিখছিলাম হলো টেক ইট এ লাও। এই সেন্টেন্সের ভার্বটা লেখা হয়েছে টেক, ভার্ব লেখা হয়েছে। তো এই ভার্বের ঠিক আগে কোনো প্রকার সাবজেক্ট বা দেয়ার ইজ নো এনি ওয়ার্ড বিফোর দ্য ভার্ব অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এক্সাম্পল। তো এই 2টার পূর্বে কোনো সাবজেক্ট ফর্ম নাইকে, সেই হেতু সেই সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেখানেও ভার্ব হিসেবে লেখা হয়েছে হলো রাইট, ভার্ব হিসেবে লেখা হয়েছে। তো এই রাইটের ঠিক আগে যে কোনো শব্দ অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইউজড,
এখানে যে ব্যবহার করার কথা সেটা এখানে লেখা নাই, সেহেতু সেই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ। আর এটা হচ্ছে আদেশমূলক কথা। যে সেন্টেন্সগুলোকে শুধু ভার্ব দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সগুলোকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের পরেরটা আমরা দেখছি হচ্ছে অনুরোধমূলক কথা। অনুরোধ এখানে লেখা হয়েছে, বাংলাতে আমি লিখে দিলাম। প্রথমে আমি লিখছি হচ্ছে আদেশ, নেক্সট লিখছি অনুরোধ। তো অনুরোধটা দিয়ে আমরা একটু দেখি। অনুরোধ দিয়ে শুধু আমরা একটাই সেন্টেন্স পাই এবং সেই সেন্টেন্সটা দুইভাবে লিখতে পারি। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। আর এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে হেল্প মি প্লিজ। আমরা দুইভাবে লিখতে পারি। আমরা এখন যে যেটা মনে করি সেইভাবে আমরা লিখতে পারি। যে সেন্টেন্সের শুরুতেও আমরা প্লিজটা লিখতে পারি, তারপরে ভার্বটা আমরা লিখব। অথবা প্লিজ যে শব্দটা, সেই শব্দটা আমরা পরে লিখতে পারি। প্রথমটা আমি লিখছি প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। আর এটারে আর একটা বা একই সেন্টেন্সে একই অর্থই হবে, হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে একটু সাহায্য করুন, একই কথাই বলা হয়েছে। তো এই সেন্টেন্সের ফার্স্ট এক্সাম্পলের যে ভার্বটা লেখা হয়েছে এখানে, হেল্পটা যে ভার্বটা লেখা হয়েছে হেল্প, এর পূর্বে কোনো প্রকার সাবজেক্ট ফর্ম বা কোনো সাবজেক্টমূলক কোনো শব্দ ব্যবহার করা হয় নাই। সেই জন্যেই এই সেন্টেন্সটাও ইম্পারেটিভ। অর্থাৎ আমাদের জানা আছে যে কোনো ভার্বের আগে যদি কোনো সাবজেক্ট ব্যবহার না করা হয় তাহলে সেই ভার্বটা হবে বা সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ। নেক্সট এক্সাম্পল লেখা হয়েছে, ফার্স্ট এক্সাম্পলের যে হেল্পের ঠিক আগে, মেইন ভার্বের ঠিক আগে যে প্লিজ একটা শব্দ লেখা হয়েছে, এটাও অনুরোধ করা হয়েছে। অতএব এটা ভার্বের মতোই একটা কাজ করছে, তাই ওই সেন্টেন্সটা পুরোপুরি ইম্পারেটিভ আমরা বুঝতে পারলাম। নেক্সট এক্সাম্পলে লেখা হয়েছে হেল্প দেয়া, যে হেল্প মি। তো এই সেন্টেন্সেও দেখা যাচ্ছে যে মেইন ভার্বটা আগে লেখা হয়েছে, আর আগে কোনো প্রকার সাবজেক্ট লেখা হয় নাই। তো আমরা দেখলাম হচ্ছে আদেশমূলক কথা, অনুরোধমূলক কথা। এখন এর পরে আসছে হচ্ছে উপদেশমূলক। রিড মোর, টু পাস। অধিক পড়াশোনা করে পাস করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বা উপদেশ দেওয়া হয়েছে যে পাস করার চাইলে বা পাস করতে চাইলে বা পাস করতে হলে তোমাকে বেশি বেশি পড়তে হবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। আর এখানে আরেকটা আমরা কথা বলতে পারি যে don't mix the naughty boys। এখানেও নিষেধমূলক কথা যদিও সেখানে পরামর্শ দেওয়া হয়েছে, ডোন্ট মিক্স দ্য নটি বয়েজ, দুষ্ট বালকদের সাথে মিশো না, দুষ্টদের সাথে মিশতে নিষেধ করা হয়েছে। তাই এখানেও পরামর্শের কথাটাই আসছে। প্রথমটা তাই ছিল, এই সেন্টেন্সেও ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে ভার্ব মিক্স লেখা হয়েছে, ভার্ব কিন্তু তার ঠিক পূর্বে কোনো প্রকার সাবজেক্ট ফর্ম লেখা হয় নাই, সেহেতু সেন্টেন্সটাও লেখা হয়েছে ইম্পারেটিভে। এখন লাস্টেরটা নিষেধ করা হয়েছে। নেভার গো দেয়ার, সেখানে যেও না। এখানে লেখা হয়েছে নেভার গো দেয়ার, সেখানে যেও না। তো এই সেন্টেন্সেও যে ভার্বটা লেখা হয়েছে সেই ভার্বটা হচ্ছে গো, আর গোয়ের ঠিক আগে যে শব্দটা লেখা হয়েছে কখনো না, অর্থাৎ শব্দটা নেগেটিভ লেখা হয়েছে, নেগেটিভ একটা শব্দ লেখা হয়েছে। এখানে আমরা দেখলাম যে মেইন ভার্ব লেখা হয়েছে গো, তার ঠিক আগে যে কোনো
সাবজেক্ট ফর্ম বা কোনো সাবজেক্ট থাকার কথা তা এখানে নাই, সেহেতু এই সেন্টেন্সটাও কী করা হয়েছে, ইম্পারেটিভে লেখা হয়েছে। আর এটা দ্বারা পুরাই নিষেধ করে দেওয়া হয়েছে, ডোন্ট গো অথবা নেভার গো দেয়ার, সেখানে যেও না। তো আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের 4টা কথা বলছিলাম। আদেশ, যে সেন্টেন্সগুলো শুধু ভার্ব দিয়ে শুরু হবে। তারপরে অনুরোধ, যে সেন্টেন্সে প্লিজ উল্লেখ করা থাকবে বা লেখা থাকবে সেটা হচ্ছে অনুরোধমূলক। আর যেটা দ্বারা অনুরোধ করা হবে, যে অনুরোধ বোঝানো হলো যে রিকোয়েস্ট দেওয়া থাকবে বা প্লিজ দেওয়া থাকবে। আর একটা হচ্ছে উপদেশমূলক, যেটা দ্বারা ভালো কিছু করতে বলা হয়েছে, খারাপ কোনো কিছু করতে না বলা হয়েছে, সেটা হচ্ছে উপদেশমূলক। আর একটা কি, এখানে যে সেন্টেন্সটা লেখা হয়েছে নেভার গো দেয়ার, সেখানে যেও না, এখানে নিষেধ করা হয়েছে কোনো জায়গায় যাওয়ার জন্য, না যাওয়ার জন্য। নেক্সট হচ্ছে অপটেটিভ। এই সেন্টেন্স থেকে আমরা মিনিংটা পাই হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা। ইচ্ছা বা প্রার্থনামূলক হলে সেই সেন্টেন্সগুলোকে বলি আমরা হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স লেখা হয়েছে। তো এই অপটেটিভ সেন্টেন্সগুলো মিনিং থেকে ইচ্ছা বা প্রার্থনা আসে। যেমন she wants to be a good teacher. she wants to be a good teacher, সে একজন ভালো শিক্ষিকা হতে চায়। তো বিশেষ করে বা মোস্ট অফ দ্য টাইম উই ক্যান আইডেন্টিফাই অর নো দ্য সেন্টেন্স। যখনই দেখা যাবে সাবজেক্টের ঠিক পরেই ওয়ান্ট একটা শব্দ লেখা হয়েছে, তার ঠিক পরেই দেখা যায় টু, এবং তারপরেই দেখা যায় আরেকটা ভার্ব লেখা হয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলোই আমরা জানি ইচ্ছা পোষণ করে। এখানে মিনিংটা খুব সহজেই আসে। শি ওয়ান্টস, সে চায়, টু বি হতে চায়, এ গুড টিচার একজন ভালো শিক্ষিকা হতে চায়। তো এটা খুব যে জটিল তা মনে হচ্ছে না। আমি যে কথাটা বলছি যে সাবজেক্ট লেখা হয়েছে এখানে শি, আর এই সাবজেক্টের ঠিক পরেই ওয়ান্টস লেখা হয়েছে চাওয়া। চাওয়া বলতে এখানে ইচ্ছাটাই বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে, কিন্তু তারপরে বলা হয়েছে যে কি হতে চায় সেটাই এখানে উল্লেখ করা হয়েছে সরাসরি। তো এখানে তার পূর্ণ যে ইচ্ছাটা সেটাই প্রকাশ পাইছে যে শি ওয়ান্টস এ টু বি এ গুড টিচার। তো সাবজেক্টের পরে ওয়ান্টস, তারপরে টু, এরপরে একটা ভার্ব লেখা হয়েছে। নেক্সট এক্সাম্পল, আমরা নেক্সট এক্সাম্পলটা দেখলাম, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। কারোর যদি মঙ্গল কামনা বা শুভ কামনা বোঝানো হয়, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা জানি যে সেন্টেন্সগুলোকে প্রার্থনামূলক বোঝানো হয়েছে। মানে কারোর জন্য প্রার্থনা, শুভ কামনার জন্য প্রার্থনা করা বোঝানো হয়েছে। আর এই সেন্টেন্সগুলো, প্রার্থনামূলক সেন্টেন্সগুলো বিশেষ করে মে দেয়া শুরু হয়। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তো এই সেন্টেন্সটা মিনিংটা আমরা দেখতে পেলাম যে আশীর্বাদ বা দোয়া স্বরূপ এটা লেখা হয়েছে। তো অপটেটিভ সেন্টেন্সটাও আমরা এখানে আজকে শেষ করলাম। এখন লাস্টে আসবো আমরা এক্সক্লামেটরিতে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো চিনবার সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে যে কোনো একটা দাড়ি দেওয়ার পরে সেই দাড়ির নিচে যদি একটা ফোঁটা বা ফুল স্টপ দেওয়া হয় বা ফোঁটার মতো দেওয়া থাকে, সেই চিহ্নটাকে বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন। আর এটাই যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় তখনই সেই সেন্টেন্সটার নাম হবে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আবারও বলছি,
এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার সবচেয়ে বড় যে একটা ওয়ে যে টেকনিক, সেটা হচ্ছে একটা দাড়ি দিয়ে সেই দাড়িটার নিচে একটা ফোঁটা দেওয়া থাকবে, তাহলে সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সগুলো বিশেষ করে আমরা দেখি অনেক সময় দেখা যায় এলাস পুরা লেখা হয় ব্রেভো, এগুলো লেখা দেখা যায় যে এগুলোর ঠিক পরেই আবার সেই আশ্চর্যবোধক চিহ্নগুলো লেখা থাকে, তখনই বুঝতে পারা যায় সেগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে লেখা হয়েছে। তো এই সেন্টেন্সগুলো আমি আবার একটু এক্সাম্পল দিয়েই দেখাচ্ছি। এখানে লেখা হয়েছে এলাস। এলাস শব্দের অর্থ দুঃখ প্রকাশ করা বা হাই বোঝানো হয়েছে, দুঃখ প্রকাশ করা। She has burned her hand। এই সেন্টেন্সে লেখা হয়েছে এলাস হায়রে, she has burned her hand। হায়রে, খুব দুঃখের সঙ্গে কথাটা বলা হয়েছে, সে তার হাতটা পুড়ে ফেলছে। তো এখানে অবশ্যই সেখানে কষ্টের বা দুঃখের কথা বলা হয়েছে, সেই জন্য এলাসটা লেখা হয়েছে। অপরপক্ষে আমরা দেখি একটু আনন্দের দিকে, যখন এই হুররে বা হুরা শব্দটা ব্যবহার করা হয় তখনই বোঝা যায় সেখানে আনন্দ কিছু রয়েছে। এখানে লেখা হয়েছে হুরে বা হুরা আই হ্যাভ গটেন এ প্লাস। আনন্দের সাথে কথাটা বলা হয়েছে, যে এখানে হুরার যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আনন্দের সাথে। আই হ্যাভ গটেন এ প্লাস, আমি এ প্লাস পেয়েছি, খুব আনন্দের কথা বলা হয়েছে, সেই জন্য এটা লেখা হয়েছে। আমি অন্য আর একটা দিচ্ছি। We have gotten freedom। এখানে বলা হয়েছে আনন্দের সাথে হুররা বা হুররে, উই হ্যাভ গটেন ফ্রিডম, আমরা স্বাধীনতা পেয়েছি, আনন্দের কথা বলা হয়েছে। তো এখানেও আমরা দেখলাম এলাসের ঠিক পরে আশ্চর্যবোধক চিহ্ন, হুরের ঠিক পরে আশ্চর্যবোধক চিহ্ন, কিন্তু শেষে যে সেখানে ফুল স্টপটা দেওয়া হয়েছে। কিন্তু সেন্টেন্সগুলো যে কোনো জায়গাতে যদি আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়, সেই আশ্চর্যবোধক শব্দগুলো ঠিক পরে, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসাবে ধরে নেব। তো আজকে আমাদের যে বলার ভঙ্গিমা অনুসারে যে সেন্টেন্সগুলো অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সেগুলোর পরিচিতি সহ সেন্টেন্সগুলো কিভাবে চেনা যায় সেগুলো সহ আমরা আলোচনা করলাম। আর এখন আমি শেষের পর্যায়ে আসছি। যদি কারোর কোনো অভিযোগ থাকে বা বলার থাকে, ভুল ত্রুটি হতেই পারে, যেহেতু বলা হয়েছে টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, তো ভুল হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। তো যদি কারোর হয়ে থাকে এরকম কিছু, তাহলে আমাকে কাইন্ডলি জানালে বা স্কুলে সাক্ষাৎ করলে, ছাত্রদের উদ্দেশ্যে কথাটা বলছি, তাহলে একটু খুশি হব। তো এই বলেই আজকের আমার ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো ছাত্রছাত্রীদেরকে অশেষ ধন্যবাদ। এই বলেই আমার ক্লাস শেষ।